হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফলে দেশকে চমকে দিল বিজেপি। সমস্ত এক্সিট পোলতে বলা হয়েছিল যে এই রাজ্যে কংগ্রেস এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে, অন্তত 50টি আসনে কংগ্রেস জিতবেই। অথচ আজকে যখন সকালবেলাও ভোটের রেজাল্ট বেরোতে শুরু করলো, তখন দেখা গেল কোনায় কোনায়, রাজ্যের কোনায় কোনা থেকে কংগ্রেসের প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে। মানে এক্সিট পোল মিলে যাচ্ছে। কংগ্রেস শিবির তো দারুণ উল্লসিত হয়ে পড়ল। কিন্তু যতই বেলা গড়াতে লাগলো, ততই দেখা গেল কংগ্রেস পিছিয়ে পড়ছে। এগোচ্ছে কারা? না, বিজেপি। উল্কার গতিতে এগিয়ে চলেছে বিজেপি। দুপুর 2টো পর্যন্ত যা খবর আমাদের কাছে এসছে, এই বিধানসভা নির্বাচনে যে প্রবণতা এসছে, মূলত বলি, বিজেপি 49টা আসনে এগিয়ে, 33টার ওপর আসন তারা ইতিমধ্যে জিতে গেছে। আর কংগ্রেস এগিয়ে রয়েছে 37টা আসনে। আইএনএলডি 2টি এবং অন্যান্যরা 3টি আসনে এগিয়ে রয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই পরাজয়ের পিছনে কি কারণ, ইতিমধ্যে বিশ্লেষকরা বসেও গেছে, তারা নানান বিশ্লেষণ করছেন। মূলত যে কারণগুলো উঠে এসছে সেগুলো এই মুহূর্তে বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে এই হরিয়ানায় কিন্তু আপ এবং কংগ্রেসের মধ্যে কোনো নির্বাচনী সমঝোতা হয়নি। আপ কার্যত এই মানে কংগ্রেসের বাড়ানো হাতকে অস্বীকার করে নিজেরা এককভাবে প্রার্থী দিয়েছিল 88টি আসনে। আপ একটি আসনে এগিয়ে নেই। অর্থাৎ দিল্লি এবং পাঞ্জাবে আপের যতই জাদু চলুক না কেন, আপ যতই কারিকুরি করতে পারুক না কেন, এইখানে গিয়ে অর্থাৎ হরিয়ানাতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপ ভোট কাটুয়াই হয়ে রয়ে গেল এবং এই কংগ্রেসকে ভোট কেটে অনেকগুলো আসনেই কিন্তু আপ কার্যত হারিয়ে দিল। অবশ্য কংগ্রেসের হেরে যাওয়ারও পিছনে আরো কতগুলো কারণ উঠে আসছে। কংগ্রেসের মধ্যে গোড়া থেকেই একটা অন্তর্দ্বন্দ্ব ছিল। কংগ্রেসের মধ্যে চিরচারিত যা থাকে, তোর মুখ্যমন্ত্রী হুডার সঙ্গে কুমারী শৈলজার ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল। দুজনেই ছিলেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। এদিকে হুডা পেয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন, তার জন্য তিনিই প্রার্থী বেশিরভাগ দিতে পেরেছিলেন এবং তিনি নাকি জাট হওয়াতে জাট প্রার্থীদের দিকেই ঢলে পড়েছিলেন, অর্থাৎ বেশি বেশি করে জাট প্রার্থী দিয়েছিলেন এবং তার ফলেই নাকি অজাট ভোট তারা কিন্তু কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং কৃষি প্রধান অঞ্চলে বিস্ময়করভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির উত্থান ঘটলো এবং বিজেপি সমস্ত আসন পাচ্ছে কৃষি প্রধান অঞ্চলে। আচ্ছা, এদিকে আর কি হচ্ছে? কংগ্রেস অবশ্য বলতে পারে যে গতবারের তুলনায় আমরা ভালো ফল করেছি। গতবার কংগ্রেস জিতেছিল 31টি আসনে, বিজেপি জিতেছিল 40টি আসনে। কংগ্রেস বলতে পারে আমরা তো এবার 37টা পেয়েছি। এখনো অবধি কংগ্রেস দোষারোপ করছে নির্বাচন কমিশনকে, বলছে ওয়েবসাইট স্লো কাজ করছে, সেই কারণের জন্যই আমাদের পিছিয়ে পড়া দেখাচ্ছে। আদপে এই রাজ্যে কিন্তু আমরাই সরকার করার মতো জায়গায় যাব, সেই আশা কিন্তু ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। কংগ্রেসের আরও বেশ কিছু দোষ টোষ ছিল, যেমন কংগ্রেস হরিয়ানার যে নির্বাচন, তাতে বলেই দিলাম জাঠেদের ওপরে একটু বেশি ভরসা করেছিল। কিন্তু জাট প্রার্থী যারা নন, তারা কিন্তু কংগ্রেসকে কার্যত ডুবিয়েছেন। মানে অজাট ভোটেদের কিন্তু মন কংগ্রেস পেতে পায়নি এবং সেই কারণের জন্যই কিন্তু অজাট বেল্টে বিজেপির উল্কা গতিতে উত্থান হয়েছে। বিজেপি এই নিয়ে তৃতীয়বার এই রাজ্যে ক্ষমতায় থাকছে। শেষ পর্যন্ত কিন্তু শেষ হাসি বিজেপি হাসলো, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিট পোল আরেকবার প্রমাণিত হলো যে এক্সিট পোল কিন্তু সবসময় অভ্রান্ত হয় না। অনেক সময় এক্সিট পোল আজকালকার যুগে ভুল বলে প্রমাণিত হচ্ছে। এদিকে কিন্তু হরিয়ানাতে যে বিজেপি যে সাফল্য পেল হাঁটতে হাঁটতে জেতার, সেটা কিন্তু বিজেপি দেখাতে পারলো না জম্মু এবং কাশ্মীরে। খুব স্বাভাবিকভাবেই এখানে কিন্তু আমরা জানতাম যে ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহর দল, মেহবুবা মুফতির দল, এরাই মোটামুটি ওখানে রাজত্ব করে, খানিক কংগ্রেসও করে। বিজেপির এখানে খুব একটা অবদান ছিল না। সেই কারণেই কি রাজনৈতিক বিশ্লেষণরা অবশ্য দাবি করছেন যে সেই সব কারণের জন্যই বিজেপি কিন্তু 10 বছর ধরে এখানে ভোট করেনি। শেষ ভোট হয়েছিল 2014-এ। 10 বছর পরে 2024-এ যে বিধানসভা নির্বাচন হলো জম্মু এবং কাশ্মীরের, তাতে দেখা গেল বিজেপি কিন্তু জিততে পারল না। বিজেপি কিন্তু মন জয় করতে পারল না জম্মু কাশ্মীরের ভোটারদের। জম্মুতে তাও খানিকটা বিজেপি সাফল্য পেলেও কাশ্মীরে কিন্তু বিজেপির পাল্লা একেবারেই হালকা। মোটামুটি কাশ্মীরে বিজেপি সেরকমভাবে সাফল্য পেল না কিছুই।
বিজেপি এবার, গতবার বিজেপি পেয়েছিল 2014-তে 25টি আসন, এবারে বিজেপি কিন্তু পেল মোটামুটি 29টি আসনে। এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে বা জিতেই গেছে ধরে নেওয়া যেতে পারে যে অবস্থায় রয়েছে। আচ্ছা, ন্যাশনাল কনফারেন্স 14তে কিন্তু পেয়েছিল 15টি আসন। এবারে কিন্তু তাদের সঙ্গে কংগ্রেসের যে জোট হলো, সেই কংগ্রেসের জোট কিন্তু মোটামুটি প্রায় 53টি আসনে জেতার কাছাকাছি পৌঁছে গেছে, অনেকগুলিতে ইতিমধ্যে জিতেও গেছে। এবারে এদিকে আরেকটা খুব বড় খবর যে সিপিআইএম তো আমাদের রাজ্যে কিছু করতে পারে না, অথচ জম্মু এবং কাশ্মীরের যে একটি আসনে আইএনডিএ গতভাবে সিপিআইএম লড়েছিল, সেখানে কিন্তু দক্ষিণ কাশ্মীরের কুলগামি কেন্দ্রে সিপিআইএম নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে বা তিনি জিতেও গেছেন বলা যেতে পারে। এই নিয়ে তিনি পরপর 5বার জিতলেন, অর্থাৎ সেই আসনে কিন্তু এখানে কিন্তু সিপিএমের একটা সিপিএমের ওপরে মানুষের আস্থা কিন্তু অব্যাহত, মানে 10 বছর পরেও কিন্তু এই আস্থা পাল্টায়নি। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু জম্মু এবং কাশ্মীরে কে মুখ্যমন্ত্রী হবেন সে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। ফারুক আবদুল্লাহ বলেই দিয়েছেন ওমর আবদুল্লাহ নেক্সট মুখ্যমন্ত্রী। ওমর আবদুল্লাহ বলেছেন 10 বছর পর আমরা আবার জম্মু কাশ্মীরের মানুষের সেবা করার সুযোগ পেলাম। মেহবুবা মুফতি কিন্তু এই রায় মেনে নিয়েছেন, তিনি বলেছেন মানুষের রায়কে আমরা মাথা পেতে নিচ্ছি, মানুষ স্থায়ী সরকার গঠনের দিকে ভোট দিয়েছেন, তারা যে ত্রিশঙ্কু করেননি এতেই আমরা খুশি। তারা অবশ্য এই মেহবুবা মুফতির দল পিডিপি এবারে পেয়েছে মাত্র 3টি আসন, কিন্তু 2014-এ পিডিপি ছিল আর বিজেপির ঝুলিতে ছিল 28টি আসন। অর্থাৎ এখন মানুষ যেটা দেখা গেল, এই যে বিরোধী দলের যে জোট হলো আইএনডিএর সঙ্গে এই ন্যাশনাল কনফারেন্সের যে জোট হলো, সেই জোটকে কিন্তু মানে এটাই অবশ্য আইএনডিএরই একটা অংশ, ন্যাশনাল কনফারেন্স আইএনডিএতেই আছে, এই জোটের ওপরে কিন্তু মানুষ আস্থা রাখলেন, বিজেপির ওপরে নয়। এবং কাশ্মীর আমরা জানি খুবই সমস্যাবহুল, এখানে প্রায়ই জঙ্গি হানা হয়, সেনাবাহিনী অনবরত এখানে টহল মারে, সবসময় পুলিশ এখানে এর বাড়ি তার বাড়ি গিয়ে তল্লাশি করে। সেই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের মানুষ দেখিয়ে দিলেন যে তারা এখনো কিন্তু বিজেপি বিরোধী হয়েই আছেন, অথচ এখানে কথা ছিল যে বিজেপি কিন্তু এবার ক্ষমতায় আসবে। সেই স্বপ্নে বিজেপির যে স্বপ্ন ছিল, নরেন্দ্র মোদী এবং আমাদের অমিত শাহর যে স্বপ্নের জাল ছিল, সেই জাল জম্মু কাশ্মীরের মানুষ ছিন্ন করে দিলেন। নমস্কার, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।